তোমরা অনেকেই বলছো যে স্যার সাজেশনের উপরে সাজেশন দিই। অবশ্যই আমি চেষ্টা করব। তবে সেটা কিন্তু আমি অবশ্যই আমি রিস্ক নেব না তোমাদের সামনে। রিস্ক এই জন্যই নেব না, দেখো গুগলে কিন্তু তোমরা জানো টুকরো, টুকরো কোয়েশ্চেন হয়। ভাঙা, ভাঙা কোয়েশ্চেন হয়, লেজজোড়া কোয়েশ্চেন হয়, ব্রেক করে কোয়েশ্চেন হয়। সো আমি এটাই বলব তোমাদের, দেখো তোমাদের সাজেশনের উপরে সাজেশন দেব। কিন্তু এট লিস্ট তোমরা এটাও মাথায় রাখবে, এর আগে গুগলে যে সাজেশনটি দিয়েছে অলরেডি মনে হয় ২০ না ২৫,০০০ লোক মানে স্টুডেন্ট তোমরা দেখেছো। তো তোমরা ওটাই কিন্তু মেইনলি সাজেশন। এরপরে তোমরা সাজেশনের উপরে যদি সাজেশন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাজেশনের উপরে সাজেশন দেওয়ার। তার কারণ তোমরা অনেকেই আছো, এখনো কিন্তু তোমরা ব্রড কোয়েশ্চেন অনেকে এড়িয়ে যাচ্ছ। অনেকে ব্রড কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন অনেকে পড়তে চাইছো না। তো অবশ্যই তাদের জন্য সেই সাজেশনটি। তো দেখো, আর অবশ্যই তোমাদের থাকছে আজকে কিন্তু দেখো একদম ফুল অ্যান্ড ফাইনাল তোমাদের মক টেস্ট যেটি রয়েছে, এমসিকিউ এসিকিউ থাকছে উচ্চ মাধ্যমিক ভূগোলের। এরকম তোমাদের টোটাল আমি 5টি তোমাদের কিন্তু মানে এমসিকিউ এসিকিউ কোয়েশ্চেন পেপার এক্সাম তোমাদের আমি কিন্তু নেব। আর যারা এই মুহূর্তে আছো তোমাদের 18 তারিখের পরীক্ষার জন্য মঙ্গলবারের জন্য রূপম চক্রবর্তী আছো, বিটিএস আছো, আর অর্পণ আছো, আর তনুশ্রী মণ্ডল আছো, আর ইয়েস আছো, অরুণ অরুণ মার্জিত আছো। ঠিক আছে, দেখো তোমরা যারা আছো দেখছো, অবশ্যই তোমাদের সবাইকে সবাইকে গুড ইভিনিং এবং ওয়েলকাম। আর আরেকটা কথা বলছি, দেখো তোমরা যারা নতুন আছো, একদম নতুন, বেশি এখানে আমার বেশিরভাগই কিন্তু তোমরা পুরনো। যারা নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু আমার এই চ্যানেলে, তোমার জিওআইবি 7 চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে নিও। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা তোমাদের রয়েছে ফেসবুক পেজ। এই মুহূর্তে ফেসবুক পেজ থেকেও কিন্তু লাইভ চলছে, লাইভ এক্সাম। তো ইউটিউবে যেরকম চলে তোমাদের ফেসবুক পেজও ঠিক সেম ভাবে চলে। যারা এখনো তোমরা ফেসবুক পেজ ফলো করেনি, তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিতে পারো। আর অবশ্যই আহ, আহ, রয়েছে যারা একটু কমেন্ট করো, রয়েছে আহ, আতাউর রহমান, আতাউর মন্ডল রয়েছে, আমি আছি, প্রণবা বুনিয়া আছো, বর্ষা প্রামাণিক আছো, সুরদীপ আছো, সুদীপ, অনুষ্কা অনুষ্কা রয়েছে, মানে হ্যাঁ অনুষ্কা রয়েছে, অনুষ্কা শর্মা, তারপরে আর রয়েছে তনুশ্রী, সৌরদীপ, সুদীপ, মাম্পি, লতা, অমিত, অমিত রয়েছে, সুদীপ রয়েছে, সূচনা, হ্যাঁ সূচনা রয়েছে, বিটিএস রয়েছে, তারপরে তোমরা রয়েছে, হ্যাঁ শিবরাম মাহাতো রয়েছে, নয়নতারা মাঝি রয়েছে, রাহুল রয়েছে, শুভ, এস এস বি রক্স রয়েছে। ওকে, তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার নাম আমি বলতে পারলাম না। নাস্তিক রয়েছে, তুহিনা রয়েছে, শুভ রয়েছে, কেদারনাথ রয়েছে, অনিক রয়েছে, রূপা রয়েছে। দেখো তোমরা অনেকেই রুমা, রুমা রয়েছে, তোমাদের আশরাফ রয়েছে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমাদের তাহলে অবশ্যই আমি ক্লাসটি অর্থাৎ তোমাদের মক টেস্ট কোয়েশ্চেন পেপার মক টেস্ট আমি শুরু করে দিচ্ছি। তার কারণ তারপরে তোমাদের রয়েছে 9টায়, 9টার সময় কিন্তু আমার রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি এক এক করে। আমি অবশ্যই তোমাদের কাছে আমি যাব, যে তোমরা যারা এই মুহূর্তে রয়েছো, তো এক এক করে উত্তর দেবে। প্রথমে এমসিকিউ গুলো তোমরা উত্তর দেবে, আর সেই সঙ্গে এসিকিউ গুলো তোমরা ইয়েস নো বলবে। চলো দেখে নিচ্ছি এক এক করে। তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিকে রয়েছে দেখো ভূগোল। আর আজকে কিন্তু রয়েছে, এর আগে অসংখ্য মক টেস্ট দিয়েছি, তারপর আমি তোমাদের এক্সামের কথা চিন্তা করে, এটা কিন্তু এক্সাম ওয়ান, আজকে এক্সাম ওয়ান দিচ্ছি। আর অবশ্যই দেখো পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত। তোমরা, আমি জানি তোমরা পড়াশোনা করেছো। কেদারনাথ, কেদারনাথ, ওকে কেদারনাথ, লাভ ইউ কেদারনাথ, রেওয়ানি, কেদারনাথ রেওয়ানি, লাভ ইউ। আর দেখো বিটিএস বলছে স্যার আমি এনামু হক। ওকে এনামু হক, তোমাকে ওয়েলকাম। আর বলছো আর 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 বলছো গিভ মি ইউর পাওয়ারফুল ব্রেন। নো, আমার পাওয়ারফুল ব্রেন নেই। আমি তোমাদের সাহায্যার্থে যেটুকু করা দরকার আমি সেটুকু চেষ্টা করছি। মানে আমি ফ্রিতে দেখো তোমাদের লাইভ ক্লাস গুলো দেবো, একদম ফ্রিতে। যা সারা বছর তোমাদের কিন্তু ফ্রিতেই আমি লাইভ ক্লাস গুলো দিয়ে আসবো। তবে তবে তোমরা যারা পিডিএফ নেবে, পিডিএফ নিতে গেলে তোমাদের সেটা পেমেন্ট করতে হবে। কারণ পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের সম্পূর্ণ একটা পিডিএফ এর মধ্যেই তোমাদের সম্পূর্ণ এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন, ভিভিআই, ট্রিপল স্টার সম্পূর্ণ আনসার থাকছে একটা পিডিএফ এ। ওই পিডিএফ পড়ে গেলে আশা করি তোমাদের আর কোনো দিকে তাকাতে হবে না। কেউ যদি প্র্যাকটিস সেট চাও ওই পিডিএফ এর সঙ্গে পাবে। কেউ যদি তোমরা ডাব্লিউবিএইচ এ এবিটে টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাও, তাও ওই পিডিএফ এর সঙ্গে দেওয়া হবে। তবে তোমাদের পেমেন্ট করতে হবে। এই ভিডিও দেখে যারা আসবে, দেখো 165 নয়, 145 নয়, 135 না, 115 টাকা।
৳১১৫ তোমার পেমেন্ট করে সম্পূর্ণ তোমরা কিন্তু WhatsApp এ পেয়ে যাবে এবং বিশ্বস্তভাবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের পিডিএফ দেবো এবং তবে তোমাদের WhatsApp এ পিডিএফ পেয়ে যাবে ৳১১৫ তোমাদের লাগবে। তো দেখো আমি এই মুহূর্তে তোমাদের অবশ্যই কোন নাম্বারে তোমরা পেমেন্ট করবে কিংবা কোন নাম্বারে WhatsApp করবে আমি বলে দেব। তো আগে আমরা ক্লাসটি করে দেখে নিচ্ছি। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকে রয়েছে ২০২৫ সালের কথা চিন্তা করে ভূগোল প্রশ্ন। এই ভূগোল প্রশ্নে রয়েছে এক্সাম 1 এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে। আর কালকে তোমাদের থাকছে কিন্তু টোটাল ভূগোলের উপরে চিত্র। কোন জায়গা থেকে তোমরা চিত্রগুলো করবে সেগুলো আমি লাইভ তোমাদের শিখিয়ে দেব একদম লাইভে হাতে ধরিয়ে তোমাদের এঁকে দেব। চলো রয়েছে তোমাদের কোয়েশ্চেন পেপার এক্সাম রয়েছে দেখো 2 আর এই এক্সাম 2 তে তোমাদের থাকছে দেখো রয়েছে 18 তারিখে তোমাদের এক্সাম তোমাদের রয়েছে মঙ্গলবার। ঠিক আছে? সোমবার তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। তো ঘরে বসে তোমরা পরীক্ষা দিচ্ছ। তো আমি দেখে নিচ্ছি তোমাদের ঘরে বসে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আর ১ম রয়েছে সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে লেখো। আর সকল প্রশ্ন কিন্তু অবশ্যই। দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 1 into 21 ২১ টি কোয়েশ্চেন। দেখো তোমরা ১ম কোয়েশ্চেন উত্তর দেবে দেখো জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা উষ্মা অঞ্চল বা উষ্মা মন্ডল বা হটস্পট এই একটি উদাহরণ তোমাদের দিতে হবে। গির অরণ্য রয়েছে, শিবপুর বোটানিক্যাল গার্ডেন রয়েছে, কর্বেট জাতীয় উদ্যান রয়েছে, সাইলেন্ট ভ্যালি রয়েছে। ঠিক আছে? তোমরা চটজলদি উত্তর দাও। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? কে? দেখো তোমরা কিন্তু যারা এখানে আমি দেখে নিচ্ছি কারা আছো তোমরা কিন্তু সবাই ডি করে দিয়েছো। দেখো তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক। থ্যাংক ইউ তোমাদের। সাইলেন্ট ভ্যালি এই সাইলেন্ট ভ্যালি ইজ দ্য কারেক্ট আনসার তার কথার মানে হলো এটাই। দেখো তার কথার মানে হলো এটাই যে তার কথার মানে এটা দেখো আমি বলে দিচ্ছি সাইলেন্ট ভ্যালির কথার আরেকটা নাম হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল বলতে পারো। ঠিক আছে? কেরালা বলতে পারো এটা কিন্তু জীববৈচিত্র্যের একটা উষ্ণ মন্ডল বা হটস্পটের উদাহরণ। ঠিক আছে? হটস্পটের উদাহরণ। তো বোঝা গেল আর এই হটস্পট কথাটি প্রথম ব্যবহার করে কিন্তু নরম্যান মায়ার্স। নরম্যান মায়ার্স তোমরা জানো মায়ার নরম্যান মায়ার্স ১৯০০ দেখো ১৯০০ দেখো আম ৮৮ সালে দেখো এই নরমান মায়ার্স কিন্তু হটস্পট কথাটি কিন্তু ব্যবহার করে। হ্যালো, আমি এখন লাইভ ক্লাস করছি তুমি আমাকে পরে ফোন করো আমি লাইভ ক্লাস করছি। ঠিক আছে? আমি এখন কথা বলতে পারছি না সরাসরি আমার ক্যামেরা আছে লাইভ ক্লাস করছি। ঠিক আছে? তুমি আমাকে এসএমএস করো পরে না হলে ফোন করো পরে। ঠিক আছে? দেখো এরপরে তোমাদের কোয়েশ্চেন রয়েছে আহ সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো কোন শহর দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোন শহর মানে সরি কোন শহরে মোট জনসংখ্যা মানে টোটাল পপুলেশন ১০ লক্ষের বেশি হলে তখন তাকে কি বলে। দেখো কোশ্চেন কিন্তু পরীক্ষা সোজা কোশ্চেন দেবে তোমরা ভেবো না যে কোশ্চেন বিশাল হার্ড করবে দুই একটা কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেবে। ঠিক আছে? তবে তোমাদের চ্যাপ্টার গুলো পড়া থাকলে কোনো টেনশন থাকবে না দুই একটা কোশ্চেন হাতে গোনা তোমাদের ২১টি কোশ্চেনের মধ্যে ২ থেকে ৩টি কোশ্চেন একটু এদিক ওদিক করে দেবে। তাও তাও আমি বলবো তোমরা পারবে। দেখো পৌরপুঞ্জ বলে, মেগাসিটি বলে, মহানগর বলে, মহানগর পুঞ্জ বলে। দেখে নিচ্ছি তোমাদের তোমরা সবাই বলে দিয়েছো দেখো সি অর্থাৎ মেট্রোপলিস মহানগর। মহানগরের জনসংখ্যা কিন্তু ১০ লক্ষ বা ১০ লক্ষের বেশি কিন্তু ৫০ লক্ষের কম। দেখো ১০ লক্ষের বেশি কিন্তু ৫০ লক্ষের কম। তার মানে ৫০ লক্ষ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে দেখো আহ মেগাসিটি দেখো দেখো হ্যাঁ মেগাসিটি তখন হয়ে যাবে কিন্তু মেগাসিটি এখন কিন্তু হবে মহানগর আর ভারতবর্ষে ২০১১ সালের অনুসারে মহানগরের সংখ্যা কিন্তু রয়েছে ৫৩টি। এখন কিন্তু মহানগরের সংখ্যা বেড়ে গেছে ৫৭টি হয়েছে। তবে ২০১১ সালের আদমশুমারি অনুসারেই কিন্তু তোমরা ডিসাইড করবে। ঠিক আছে? যেহেতু জনসংখ্যার গণনা কিন্তু আমাদের সম্মুখে বা ডেটা কিন্তু আমাদের কাছে আসেনি তোমাদের কাছেও আসেনি। সুয়েজ খালকে যুক্ত করেছে দেখো রয়েছে কোন মহাসাগর। এখানে কিন্তু কোয়েশ্চেনটি হাইলাইট করে দিয়েছে ভূমধ্যসাগর আর লোহিত সাগর। ঠিক আছে? তোমরা জানো এখানে রয়েছে কিন্তু দেখো তোমাদের হ্যাঁ, তোমরা দেখে নাও এটা রয়েছে ভূমধ্যসাগর। ঠিক আছে? আর ভূমধ্যসাগরের ঠিক এখানেই রয়েছে তোমাদের কি? এখানে রয়েছে কিন্তু কি রয়েছে? সুয়েজ খাল। এই সুয়েজ খাল অন্যদিকে রয়েছে দেখো তোমাদের রয়েছে লোহিত সাগর। তাহলে এই যে সুয়েজ খাল কোশ্চেনটি কিন্তু
তোমরা মাঝামাঝি পাবে। সরি, এটা রয়েছে ভূমধ্যসাগর, এটা রয়েছে ভূমধ্যসাগর, আর এটা রয়েছে কিন্তু লোহিত সাগর, এটা রয়েছে লোহিত সাগর। তো এই লোহিত সাগরকে যুক্ত করেছে এই যে সুয়েজ খাল, ঠিক আছে? এটা কিন্তু খাল কাটা হয়েছে, সুয়েজ খাল। তার মানে বোঝা গেল ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে এই সুয়েজ খাল, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, তোমরা জানো। আর কিন্তু রয়েছে দেখো পানামা খাল। তোমাদের যদি বলা হয় পানামা খাল, তখন বলবে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? তো আমি পরের কোশ্চেন দেখে নিচ্ছি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য বা একটি এগিয়ে যাওয়া রাজ্য বা ডেভেলপড একটি স্টেট রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, মিজোরাম, ঠিক আছে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তোমরা জানো। কেদারনাথ, লাভ ইউ কেদারনাথ, লাভ ইউ কেদারনাথ। বর্ষা আছো, বর্ষা পায়েল, তোমরা সঠিক উত্তর দিয়েছো চারে, চারে তোমরা এ বলে দিয়েছো। এখানে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ না দিয়ে গুজরাট থাকলেও কিন্তু গুজরাট হবে, ঠিক আছে? গুজরাট হবে, মহারাষ্ট্র কিন্তু হবে। এই সমস্ত রাজ্যগুলো কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যথেষ্ট এগিয়ে। পশ্চিমবঙ্গ কিন্তু এখন আর অতটা নেই, ঠিক আছে? গুজরাট, মহারাষ্ট্র কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যথেষ্ট এগিয়ে। বলা যায় এখন বিহার থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে আছে, মধ্যপ্রদেশ থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছে। তবে গুজরাট, মহারাষ্ট্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলো বা অন্যান্য সমস্ত শিল্পে কিন্তু এগিয়ে রয়েছে। তো যেহেতু অপশনে তোমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, তোমরা পশ্চিমবঙ্গ করবে। এরপর রয়েছে এখন তোমাদের ৫ এ, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি ইত্যাদি চাষ করা হয়, তখন তাকে কি বলে? এরকম কোশ্চেনই থাকবে, সোজা কোশ্চেন থাকবে। তোমরা অতটা ডিপলি ভাববে না, কঠিন কোশ্চেন ভাববে না। প্রথমেই বলেছি ২-১টা কোশ্চেন এদিক ওদিক করবে। দেখো, উদ্যান কৃষি বলা হয়, মিশ্র কৃষি বলা হয়, বাগিচা কৃষি বলা হয়, ব্যাপক কৃষি বলা হয়। অর্থাৎ যারা ইংলিশ ভাষণ নিয়ে পড়াশোনা করছে তাদের বলা হয় হর্টিকালচার। তারপরে মিক্সড ফার্মিং, বি, সিতে রয়েছে দেখো প্ল্যান্টেশন এগ্রিকালচার বা ফার্মিং। তারপরে রয়েছে দেখো এক্সটেন্সিভ এক্সটেন্সিভ এগ্রিকালচার রয়েছে। তো দেখো অবশ্যই ৫ এ তোমরা বলে দিয়েছো এ। দেখো স্যার এত ইজি কোশ্চেন আসবে কি? দেখো এত ইজি কোশ্চেনই আসবে, ঠিক আছে? তোমরা যতটা কঠিন ভাবছো ততটা কঠিন নয়, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিয়ে বুঝবে। তবে আমি বলে দিচ্ছি, তোমাদের ২-৩টি কোয়েশ্চেন বা ৪টি, হ্যাঁ, ২১টি কোয়েশ্চেনের মধ্যে ৩ থেকে ৪টি কোয়েশ্চেন তোমাদের একটু ঘুরিয়ে দেবে, ঠিক আছে? তবে আশা করি পারবে। বুঝে, বুঝে দিমাগ খাটিয়ে আনসার করবে। কাউকে দেখার কোনো প্রয়োজন বোধ থাকবে না। পরীক্ষার সময় ওর খাতা দেখবে, এর খাতা দেখবে। সে ঠিক করেছে কিনা, সে ভুল করেছে কিনা সেটা তুমি কি করে বিচার করবে? তোমার দিমাগ খাটিয়ে তোমার মতো তুমি পরীক্ষা দেবে। সো এটা হলো উদ্যান কৃষি বা হর্টিকালচার। ওকে, আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে, হ্যাঁ, পরের কোশ্চেন ৬। ৬ এর মধ্যে রয়েছে দেখো, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি? দেখো বোকারো রয়েছে, ভিলাই রয়েছে, রাউরকেলা রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে। ছত্তিশগড় তোমরা জানো, মধ্যপ্রদেশ ভেঙে কিন্তু একটি রাজ্য হয়েছে ছত্তিশগড়। এই ছত্তিশগড় দেখো, এই ছত্তিশগড় রাজ্যটি, এই ছত্তিশগড় রাজ্যটি যে রয়েছে, সেই রাজ্যটির লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি আমি দেখে নিচ্ছি। তোমরা ৬ এর বি বলেছো ভিলাই। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। হ্যাঁ, রুমা খাতুন বলছে স্যার এই ক্লাসটি সেফ থাকবে। হ্যাঁ, সেফ থাকবে। তোমরা আমার চ্যানেলে গেলে কিন্তু তোমরা দেখে আসতে পারবে। কোনো প্রবলেম নেই রুমা খাতুন, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই তুহিনাও বলছো তোমরা বি বলে দিয়েছো ভিলাই। ওকে, তোমাদের উত্তর কিন্তু সবাই কিন্তু সঠিক হয়েছে। তার মানে এটি কিন্তু একটি বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের সাথে। দেখো এল নিনো, এই এল নিনো আবির্ভাবের বছরগুলি উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়। দেখো কোথায়? মাদাগাস্কার উপকূলে, বিতে পেরু ইকুয়েটর উপকূলে, পেরু পেরু ইকুয়েটর চিলি উপকূলে, জাপান উপকূলে, অস্ট্রেলিয়ার উপকূলে। তো এল নিনো কথার মানে তোমরা জানো ক্রিস্ট চাই বা ছোট্ট বালক বা দুরন্ত বালক। এই এল নিনো কথার অর্থ হলো, এল নিনো দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কিন্তু এল নিনো দেখা যায়। আর দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম দিকে এল নিনো দেখা যায়। তার মানে তোমরা উত্তর দেখি তোমরা সবাই সঠিক করেছো, পেরু, ইকুয়েডর, চিলি। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন আমি দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে ৮ এ। ৮ এ বলা হয়েছে প্রশমিত মাটির পিএইচ এর মান কত? প্রশমিত মৃত্তিকার আরেকটা নাম কিন্তু নিরপেক্ষ মৃত্তিকা। নিরপেক্ষ, এই প্রশমিত মৃত্তিকার আরেকটা নাম নিরপেক্ষ মৃত্তিকা বা মাটি। এই নিরপেক্ষ মাটির পিএইচ 6 রয়েছে, 6.5, 7 রয়েছে, 7.5 রয়েছে। ৮ নম্বরের কোশ্চেনে নিরপেক্ষ মাটি, যারা দেখো তোমরা কিন্তু যারা বি করেছো তাদের উত্তর কিন্তু ভুল।
যারা সি করেছো তাদের উত্তর কিন্তু 7। আমি এই প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি বলে দেবো, সবাই মন দিয়ে দিমাগ লাগিয়ে কিন্তু এটা শুনবে। দেখো, যে মৃত্তিকার যে মৃত্তিকার পিএইচ এর মান কিন্তু 7, 7 পিএইচ এর মান কিন্তু 7, সেটি কিন্তু নিরপেক্ষ মৃত্তিকা বা আম্লিক মৃত্তিকা, না সরি, নিরপেক্ষ মৃত্তিকা বা প্রশমিত মৃত্তিকা। আর যে মৃত্তিকার পিএইচ এর মান দেখো 7 এর কম, সেটি কিন্তু আম্লিক, সেটি কিন্তু আম্লিক বা অ্যাসিডিটিক, আম্লিক, আম্লিক মনে থাকবে। আর যে মৃত্তিকার পিএইচ এর মান 7 এর বেশি, সেটি কিন্তু রয়েছে ক্ষারকীয়, ক্ষারকীয়, ক্ষারকীয় কথার মানে বুঝতেই পারছো। আর আম্লিক মানে অ্যাসিডিক, 7 এর কম হলে অ্যাসিডিক, 7 এর বেশি হলে ক্ষারকীয়। অর্থাৎ তোমাদের 7 হলে, 7 হলে কিন্তু নিরপেক্ষ, মানে এটাই কিন্তু সব থেকে সুইটেবল। চলো এরপরে দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 9 এ। 9 এ বলা হয়েছে গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। দেখ এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এটা গম্বুজাকৃতি পাহাড়, ঠিক আছে। এই ধরো গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠতে পারে। এ একটি নদী, এ একটি নদী, এ একটি নদী প্রবাহিত হয়েছে। তোমরা দেখে নাও কোন ধরনের নদী আহ গড়ে উঠতে পারে গম্বুজাকৃতি পাহাড়ে, ঠিক আছে। তো আমি দেখে নেব বৃক্ষরূপী, কেন্দ্র বিমুখ, কেন্দ্রমুখী, আহ কেন্দ্রাভিমুখ, তারপরে জাপরূপী। 9 9 তোমরা বলেছো কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী। তোমাদের সঠিক উত্তর হচ্ছে কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী। থ্যাংক ইউ তোমাদের। এরপর রয়েছে দেখো তোমাদের 10 এ। 10 এ বলা হয়েছে নরওয়ে। নরওয়ে ও সুইডেন উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ। রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, তারপরে ডালমেসিয়ান উপকূল, তারপর রয়েছে যৌগিক উপকূল। 8 নাম্বার সহ কিন্তু আমাকে বলবে। তনুশ্রী ড্যান্স উইথ মি, অনুষ্কা রয়েছে। তোমরা বলে দিচ্ছ 9 এর 10, 10 বলবে কিন্তু গৌরব, মাসিদুর মন্ডল, মসিদুর মন্ডল তুমি 8 নাম্বার কিন্তু বলবে। শুভ 10 এর বি বললো কোহলি দাস, 10 এর বি আমি দেখে নিচ্ছি, 10 এর বি। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, বি ইজ দা কারেক্ট আনসার, ফিয়র্ড উপকূল, ঠিক আছে। ফিয়র্ড উপকূল, নরওয়ে সুইডেনের উপকূল, ঠিক আছে। এগুলো কিন্তু হিমবাহের ক্ষয়ের ফলে, হিমবাহের অববর্ষ ক্ষয়ের ফলে কিন্তু ইউ আকৃতি, তোমরা জানো ইউ আকৃতি কিন্তু উপত্যকা তৈরি হয় এই ফিয়র্ড উপকূল, ঠিক আছে। এই ইউ আকৃতির উপকূল কিন্তু গড়ে ওঠে ফিয়র্ড উপকূল। চলো এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 11। 11তে বলা হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তখন তাকে কি বলে। ক্ষয়ীভবন, পুঞ্জক্ষয়, আবহাওয়া বিক্রিয়ার পর্যায়। 8 নম্বর সহ কিন্তু বলবে। আর টি ওয়াই টি 11 এর তুমি বলছো সি। তুমি দেখে নেব, আমি দেখে নেব। তোমরা মনোময়, অনুষ্কা দেখে নিচ্ছি, বর্ষা, শুভদীপ, ঠিক আছে। ঝর্ণা না, ঝর্ণা দেখলাম না। হ্যাঁ, দেখো তোমরা যারা এখানে করেছো আবহাওয়া বিজ্ঞান, তোমাদের উত্তর কিন্তু সঠিক হবে আবহাওয়া বিজ্ঞান। তবে পুঞ্জিত ক্ষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুঞ্জিত ক্ষয় কথার মানে কি, দেখো পার্বত্য অঞ্চলে, এই দেখে নাও, একদম দেখিয়ে দিচ্ছি। পার্বত্য অঞ্চলে আবহাওয়া বিজ্ঞানের ফলে ক্ষয়িত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কি করে, কোনো নিচু জায়গায় কি করে, আহ জমা হয়ে থাকে। পাহাড়ের ঢালে একটু নিচু জায়গা থাকে, সেই নিচু জায়গায় জমা হয়ে থাকে। যখন এর ভাড়া সামলাতে পারে না, তখন কি হয় বলতো, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই ঢাল বেয়ে যখন নিচের দিকে নেমে আসে, তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলে বা পুঞ্জ ক্ষয় বলে। এই পুঞ্জ ক্ষয় কিন্তু মাথায় রাখবে, আহ কোন জলের দ্বারা কিন্তু ঘটে না, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু এই পুঞ্জিত ক্ষয় সংঘটিত হয়। এরপরে চলো তোমাদের রয়েছে 12। 12তে বলা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি। কোন রাজ্যে ভারতের সব থেকে জনসংখ্যা বেশি। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। 12 নম্বরে কিন্তু বলবে, 12 নম্বরে সি বলেছো, অনেকে বি বলেছো, আমি দেখে নেব। 12 নম্বরে দেখো, এখানে বলা হয়েছে জনবহুল রাজ্যটি। তোমরা যারা করেছো এই কোশ্চেনটা অনেকে মিস্টেক, অনুষ্কা মনে হয় ঠিক করেছে। আর দেখে নিচ্ছি আরো আরো কারা আছে, করিনা, তোমরা অনেকেই ঠিক করেছো কিন্তু ম্যাক্সিমাম ভুল করেছো। দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, ঠিক আছে। 19 কোটি সামথিং, 19 কোটি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ। তারপরে রয়েছে মহারাষ্ট্র। তার মানে উত্তর তোমরা যারা বলেছো বিহার ভুল, আর পশ্চিমবঙ্গ ভুল। যদি বলা হয় জনঘনত্ব, জনঘনত্ব বললে কিন্তু দেখো, ঘনত্ব বললে কিন্তু বিহার,
ঘনত্ব বললে কিন্তু জনঘনত্ব বললে কিন্তু বিহার, আর জনসংখ্যা বললে কিন্তু তোমাদের হবে জনবহুল বা জনসংখ্যা বললে কিন্তু উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে আর জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশ। অরুণাচল এপি, অরুণাচল প্রদেশের জনসংখ্যার ঘনত্ব কম, মাত্র প্রত্যেক বর্গ কিলোমিটারে 17 জন। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 13, 13তে বলা হয়েছে দুটি রাস্তার সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির জনবসতি গড়ে ওঠে তা হলো কি? দেখো, এল আকৃতি, ওয়াই আকৃতি, জেড আকৃতি, এন আকৃতি। দেখো, চট জলদি বলবে। 13, 13 তোমরা এ বলে দিয়েছো। দেখো, তোমাদের বাড়ি থেকে একটি রাস্তা আসলো, তোমাদের তোমার বাড়ি থেকে একটি রাস্তা এদিকে চলে গেল, তার মানে কি আকৃতি জনসংখ্যা হবে? এল আকৃতি। অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে এল, মানে এ ইজ দা কারেক্ট আনসার। যদি বলা হয় তিনটি রাস্তার সমকোণে যে জনবসতি গড়ে ওঠে, তিনটি রাস্তা, তখন কিন্তু হবে ওয়াই, ওয়াই আকৃতির জনবসতি। ওকে, আতাউর মন্ডল তুমি এ বলেছো। সুসাধনা 13 রে, ঠিক আছে, সুসাধনা ওকে। অনুষ্কা, প্রসঞ্জিৎ, করিনা, ঠিক আছে, 13 রে, ঠিক আছে, উত্তর সঠিক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন সবাই পারবে আমি জানি, তাও আমি দিয়েছি যারা নতুন আছো। ভারতের উদীয়মান শিল্প কাকে বলে? সান রিস ইন্ডাস্ট্রি। দেখো, সান রিস, RISE, সান রিস ইন্ডাস্ট্রি, INDUSTRY, সান রিস ইন্ডাস্ট্রি কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রোরসায়ন শিল্প, তারপরে রয়েছে বস্ত্রবায়ন শিল্প, তারপরে রয়েছে কাগজ শিল্প। দাগ নম্বর সহ বলবে উদীয়মান শিল্প। উদীয়মান শিল্প 14, 14 আমি দেখতে চাই। 14 বি বলেছো, নাম বলছি না কিন্তু। 14 বি রয়েছে পেট্রো রসায়ন শিল্প। ধন্যবাদ তোমাদের সবাইকে। তো পেট্রো রসায়ন শিল্প ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 15, 15তে রয়েছে শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা কি? দেখো, লিভিং ফার্মেসি, সয়াবিন, কফি, কফি বীজ, আর রয়েছে তোমাদের ডাব রয়েছে, সূর্যমুখী রয়েছে। 15, 15তে দাগ 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 নাম্বার সহ বলবে কিন্তু 15C। দেখে নিচ্ছি 15C তোমরা বলে দিয়েছো, আমার কিছু বলা নেই। ডাব, শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি বলা হয় ডাবকে। আর শ্রীলঙ্কায় দেখো ডাবের জলকে বলা হয় স্বর্গের শিশির। শ্রীলঙ্কায় ডাবের জলকে বলা হয় স্বর্গের শিশির। ওকে, তো উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 16, 16তে বলা হচ্ছে একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কি? মনুষ্য সৃষ্ট, এখানে মনুষ্য সৃষ্ট কথার মানে হলো মানুষের দ্বারা, তোমার দ্বারা, আমার দ্বারা যে বিপর্যয় সংঘটিত হয় সেটি কিন্তু মনুষ্য সৃষ্ট বিপর্যয়। সুনামি, খরা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, তারপরে ধস। দেখে নিচ্ছি কে পারবে। 16, 16 তোমরা সি বলে দিয়েছো, ভোপাল গ্যাস দুর্ঘটনা। এই ভোপাল গ্যাস দুর্ঘটনা দেখো, MIC, মিক বলে একটি গ্যাস রয়েছে, মিথাইল আইসোসায়ানিড। এটি 1984 সালে, ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোপালের কারখানা থেকে এই গ্যাসটি লিক হয়ে প্রায় 25,000-এর উপরে মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ কিন্তু পরবর্তী পর্যায়ে মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে। তোমরা যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। ঠিক আছে, এটি কিন্তু দুর্যোগ এবং বিপর্যয় থেকে দিয়েছে তোমাদের চ্যাপ্টার যেটি রয়েছে আর কি। ঠিক আছে, রয়েছে জীববৈচিত্র্যের পরের চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টার থেকে কিন্তু এটি দিয়েছে। এরপরে রয়েছে তোমাদের 17, 17তে বলা হয়েছে ওজোন স্তর। এই ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী সেটির নাম কি? কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, সালফার ডাই অক্সাইড, মিথেন। দেখে নিচ্ছি দাগ নাম্বার সহ কিন্তু বলবে ওজোন স্তর। 17, 17 বি বলে দিয়েছে। দেখো, CFC, 17 বি মানে CFC, ক্লোরোফ্লোরো কার্বন। এই গ্যাসটির জন্য কিন্তু দেখো ওজোন স্তর ধ্বংস হচ্ছে। আর এর বাণিজ্যিক নাম কিন্তু ফ্রেয়ন। এর বাণিজ্যিক নামটাও কিন্তু তোমরা জেনে রাখবে, ফ্রেয়ন। CFC গ্যাসের বাণিজ্যিক নাম কিন্তু ফ্রেয়ন, যা রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। ঠিক আছে, হ্যাঁ তোমরা সবাই বলেছো ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। চলো এরপরে রয়েছে তোমাদের 18, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে কি বলা হয়? চীন সাগর। দেখো আমরা জানি, দেখো চীন সাগর তোমরা জানো চীন সাগর কোথায় রয়েছে। ঠিক আছে, এই চীন সাগরে, ঠিক আছে, এই যে চীন সাগর, এই যে দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণবাদ হয়, সেই দক্ষিণ চীন সাগরের ঘূর্ণবাদ কি নামে পরিচিত? আর টাইফুন রয়েছে, টর্নেডো রয়েছে, হেরিকেন রয়েছে, উইলি উইলি রয়েছে। তোমরা সবাই এ বলে দিয়েছো টাইফুন হবে। টাইফুন ইজ দ্য কারেক্ট আনসার। টর্নেডো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, হেরিকেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে, উইলি উইলি কিন্তু অস্ট্রেলিয়ায়।
ঠিক আছে, চলো আমি দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। 19-এ রয়েছে 4 নদীর মৃত্তিকা দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মরু অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। দেখে নিচ্ছি 19-এ। তোমরা কিন্তু তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। নামগুলো বলছি না, নামগুলো বললে কিন্তু আমি ক্লাস নিয়ে এগোতে পারবো না। আসাদুল্লাহ বলছে আমাকে তো বলার সুযোগ দিচ্ছেন না, তার আগেই সবাই বলে দিচ্ছে, কারণ নিজের প্রশ্নটা দেখা যাচ্ছে। আর দেখো অনেকটা দেখা গেল, কিন্তু আমি অনেকটা ঢেকে রেখেছি। দেখো এই কোশ্চেনটি আসাদুল্লাহ তুমি বললে, এই যে দেখো 4 নদীর মৃত্তিকা, তারপরে দেখো ওদিকে রয়েছে তোমাদের এই যে 4 নদীর মৃত্তিকা আমি দেখাচ্ছি। দেখো 4 নদীর মৃত্তিকায় কিন্তু নিচের কোশ্চেন দেখা গেল, ঠিক আছে, দেখা যাচ্ছে, কিন্তু তোমরা তারপর আমি বলবো তোমরা উত্তর দাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমরা 4 নদীর মৃত্তিকা তোমরা করেছো, দেখে নিচ্ছি 19-এ। ডাক নাম্বার বলো, 19-এ ডি বলে দিয়েছো তোমরা। শুভদীপ, পায়েল, তারপরে ইটস, দীপালি, রাহুল, অনুষ্কা, অমৃত। দেখে নিচ্ছি তোমাদের উত্তর কিন্তু রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাতিশীতোষ্ণ উষ্ণবাদে, সরি, 4 নদীর মৃত্তিকা, এই 4 নদীর মৃত্তিকা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়, যেটির নাম তোমরা জানো মলিসল মৃত্তিকা। মলিসল, এই মলিসল মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, খুবই উর্বর মৃত্তিকা, খুবই উর্বর মৃত্তিকা, প্রচুর পরিমাণে এখানে কিন্তু কম উৎপন্ন হয়। এরপরে চলো রয়েছে তোমাদের 20-তে। 20-তে রয়েছে ভূমির উপর একটি গঠন, স্ট্রাকচার, প্রক্রিয়া, প্রসেস, তারপরে পর্যায়, স্টেজ। ঠিক আছে, তো এই যে এসপিএস ফলশ্রুতি হলো কি, এই ধারণাটিকে প্রবর্তন করেন, অর্থাৎ কোন ভৌগোলিক বলেছে ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের ফলশ্রুতি। এই ফলশ্রুতি, এই কথাটি কোন বিজ্ঞানীর ধারণা, যেটি হ্যাঁ ডব্লিউ প্যাং বা হ্যাঁ এলসি কিং, তারপরে রয়েছে ডাব্লিউ এম ডেভিস। দেখে নিচ্ছি 20, অবশ্যই দেখবো আমি 20 কে কে কি কি উত্তর দিচ্ছে। তোমরা বলেছো ডি। দেখে নিচ্ছি উইলিয়াম মারিস ডেভিস। উইলিয়াম মারিস ডেভিস ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক বলেছো। হ্যাঁ, তিনি কিন্তু স্বাভাবিক কয়সনের ধারণা দিয়েছে 1899 সালে। 1899 সালে, এটাও কিন্তু মাথায় রাখবে। চলো, এরপরে রয়েছে তোমাদের এমসিকিউ লাস্ট কোয়েশ্চেন রয়েছে। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে যদি আবদ্ধ হয়ে থেকে যায়, তখন এই ধরনের জলকে কি বলা হয়? বলা হয় এই ধরনের জলকে আবাহিক জল, উৎসর্গের জল, সহজাত কিংবা জন্মগত জল, মহাসাগরীয় জল। দেখে নিচ্ছি কে পারবে। ঠিক আছে আসাদুল্লাহ, কোনো প্রবলেম নেই। শুভদীপ, দাগ নাম্বার বলবে 21-এ সি বলে দিয়েছো। দেখে নিচ্ছি সহজাত বা জন্মগত জল। এই কোশ্চেনটি পেরেছো মানে সত্যি খুব ভালো লাগছে তোমাদের। তবে তোমরা কিন্তু অ্যাকুইফার এবং অ্যাকুইকুইট, অ্যাকুইফার অ্যাকুইফার এবং অ্যাকুইকুইট, এই অ্যাকুইফার এবং অ্যাকুইকুইটের পার্থক্য পড়বে, সেই সঙ্গে কিন্তু উদাহরণও পড়বে। ঠিক আছে, চলো আমি দেখে নিচ্ছি তোমাদের এসএকিউ গুলো, কে কে এসএকিউর উত্তরগুলো দেবে। দেখো, যখন তোমরা লাইভ ক্লাস করবে, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটি, যেই ভিডিওটি আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব, সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তোমরা বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কতটা মানে কতটা জরুরি হতে চলছে তোমাদের এই কোশ্চেনগুলো। তো পারবে, অবশ্যই পারবে। যারা পারবে তারা ইয়েস ইয়েস করে দেবে, কোনো প্রবলেম নেই, তারা ইয়েস করবে। আর যারা পারবে না তারা নো করে দেবে, কোনো প্রবলেম নেই। তোমার লেখার দরকার নেই, জাস্ট 20টি রয়েছে তোমাদের এমসিকিউ, এসএকিউ, এস এ কিউ, মানে শর্ট আনসার কোশ্চেন। এই শর্ট আনসার কোশ্চেনের মধ্যে আর রয়েছে তোমাদের, দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন, যারা পারবে ইয়েস লিখবে। দেখো, ডাব্লিউটিওর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডের রাজধানী জেনিভায় অবস্থিত। ঠিক আছে, এই ডাব্লিউটিওর, এটি কিন্তু 1995 সালে গড়ে উঠেছে। ডাব্লিউটিও 1995 সালে গড়ে উঠেছে, কিন্তু এর বাবার নাম কি ছিল? এই ডাব্লিউটিও, এই ডাব্লিউটিওর কিন্তু বাবা ছিল। ঠিক আছে, বাবা মারা যাওয়ার পর এই ডাব্লিউটিও কিন্তু জন্ম নিয়েছে, কিন্তু এই ডাব্লিউটিওর বাবার নাম ছিল গ্যাট, GATT, গ্যাট। ঠিক আছে, এটি কিন্তু 1948 সালে এটি গঠিত হয়েছিল, গ্যাট, মানে ডাব্লিউটিওর বাবার নাম কিন্তু গ্যাট, এই জেনারেল এগ্রিমেন্ট টেলিফোন ট্রেড। ঠিক আছে, তো এটার নাম ছিল ডাব্লিউটিওর আগে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 2-এ, কোন ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? লবণাক্ত মৃত্তিকা তোমরা জানো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। পারলে ইয়েস, না পারলে নো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3-এ,
3 বলা হয়েছে মৃত্তিকা সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। দেখো বনসৃজন রয়েছে আর পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। তোমরা পারলে ইয়েস, না পারলে নো। এরপর রয়েছে দেখো তোমাদের 4 এ ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? দেখো ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থলকে ঘূর্ণপাতের চক্ষু বলে, যার ব্যাস 10 থেকে 20 কিলোমিটার 20 কিমি ব্যাস রয়েছে। এর ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ু শান্ত থাকে, বায়ু বাধাহীন ভাবে থাকে, অর্থাৎ আকাশ নির্মল মেঘমুক্ত থাকে, কোনো বায়ুর চাপ থাকে না। এরকম আরকি ব্যাপার এখানে রয়েছে। ঠিক আছে? যাকে বলা হয় ঘূর্ণপাতের চক্ষু। তোমরা ইয়েস বলে দিয়েছো, ওকে বর্ষা। এরপরে এসে তোমাদের অন্ধ উপত্যকা। এই অন্ধ উপত্যকা কি বলতো? দেখো চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ শৃঙ্খল দিয়ে নদী যখন ওই গর্তের মধ্যে প্রবেশ করে, তখন শৃঙ্খল দেখো প্রসারিত হয়ে শৃঙ্খল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। এরপর রয়েছে ডুরিক্রাস্ট। এই ডুরিক্রাস্ট বা ডিউরিক্রাস্ট যারা পারবে তারা ইয়েস করবে। এরপরে উত্থিত উপকূল দেখো ভূ আলোড়নের ফলে যে সমস্ত উপকূল উপরের দিকে উত্থিত হয়ে যায় তাকে বলা হয়, সেই উপকূলকে উত্থিত উপকূল বলে। যেমন কৃষ্ণ নদীর উপকূল, কৃষ্ণ নদীর বদ্বীপ অঞ্চল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত উপকূল কিন্তু রয়েছে তোমার উত্থিত উপকূলের উদাহরণ। তার মানে বোঝা গেল। এরপরে চলো রয়েছে তোমাদের বাজাদা। বাজাদা যে পারবে তোমরা ইয়েস করবে। তোমরা দেখো পেডিমেন্ট পড়েছো, পেডিমেন্টের পরে রয়েছে দেখো বাজাদার পরে রয়েছে কিন্তু প্লেয়া, বাজাদার পরে রয়েছে কিন্তু প্লেয়া। এরপরে চলো তোমাদের রয়েছে তোমাদের আটে বলা হচ্ছে পূর্ববর্তী নদী কাকে বলে? যে সমস্ত নদী যদি ভূ উন্নয়নের সঙ্গে বা ভূ আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিম্নক্ষয়ের দ্বারা তার আগেরকার পথটি বজায় রাখতে পারে তাকে কিন্তু পূর্ববর্তী নদী বলে, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র। এরপরে তোমরা যারা পারবে ইয়েস করবে। তারপরে রয়েছে তোমাদের রয়েছে আহ দেখো ভাসমান মূলী জলজ উদ্ভিদ কাকে বলে? ভাসমান মূলী জলজ উদ্ভিদ রয়েছে দেখো আর পদ্ম শালুক রয়েছে। যারা পারবে ইয়েস করবে। এরপরে রয়েছে তোমাদের 11তে বলা হয়েছে উচ্চ তাপমাত্রা যুক্ত উদ্ভিদ বলতে কি বোঝো? দেখো যে সমস্ত উদ্ভিদ সারা বছর 25 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে তাকে কিন্তু মেঘথার্ম বা উচ্চ তাপ সম্পন্ন উদ্ভিদ বলে। এরপরে রয়েছে নেপালের সাম্প্রতিককালে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের কারণ, মানে নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি? তোমরা বলবে কিন্তু ভূমিকম্প। এরপর রয়েছে তোমাদের রয়েছে পরে কোশ্চেন রয়েছে তোমাদের 13। কোন অঞ্চলে শস্য প্রবণতা কিভাবে নির্ণয় করা হয়? এই সূত্রটি তোমরা দেখে নাও। ঠিক আছে, একটা সূত্র কিন্তু তোমাদের পরীক্ষা দেবে। এরপর রয়েছে দেখো তোমাদের 14 কেরালায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? কেরালায় স্থানান্তর কৃষি কিন্তু পুনম বা পোনাম পোনাম নামে পরিচিত। এরপরে রয়েছে তোমাদের 15 রয়েছে দক্ষিণ ভারতের 2টি ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রয়েছে, তামিলনাড়ুর সালেম রয়েছে। তোমরা অনেকেই বলছো ইয়েস ইয়েস ইয়েস, সুইটি অফিসিয়াল ব্লগ আছো, আকাশ রহমান আছো। ওকে, চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন। 16 কাগজ শিল্পের 4টি কাঁচামালের নাম লেখো। দেখো এই পিডিএফ তোমাদের প্রথমে বলছি, পিডিএফ নিতে গেলে কিন্তু তোমার 7890404016। ঠিক আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে। তবে তোমাদের এই ভিডিও দেখে যারা আসবে আমি বলে দিচ্ছি 115 তোমরা যারা পেমেন্ট করবে সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ লাস্ট মিনিট ছোট বড় এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সম্পূর্ণ ভিভিআই সাজেশন। ঠিক আছে, ভূগোলের। তো এর রয়েছে দেখো কাগজ শিল্পের 4টি প্রধান কাঁচামালের নাম হলো কেরালা স্থানান্তর কৃষি। দেখো হ্যাঁ, এখানে কিন্তু মিস্টেক হয়েছে। দেখো কেরালা স্থানান্তর কৃষি এটা হবে না। কাগজ শিল্পের প্রধান কাঁচামাল হলো দেখো সরলবর্গীয় বৃক্ষের বনভূমির পাইন, ফার, ওক আর নরম কাঠ এগুলো। ফার্স্ট রয়েছে সাবাই ঘাস, সাবাই সাবাই ঘাস রয়েছে, কস্টিক সোডা রয়েছে, ব্লিচিং পাউডার রয়েছে, সোডা অ্যাশ রয়েছে, H2SO4 রয়েছে, মানে সালফিউরিক অ্যাসিড রয়েছে, এগুলো রয়েছে কাগজ শিল্পে। এরপর রয়েছে তোমাদের 17তে বলা হচ্ছে পরিকল্পনা অঞ্চল কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যারা পারবে তারা ইয়েস, যারা পারবে না নো। এরপরে রয়েছে তোমাদের ক্ষুদ্র অঞ্চল কাকে বলে? মাইক্রো রিজিয়ন কাকে বলে? যারা পারবে তারা ইয়েস, যারা পারবে না তারা নো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেন। জলবিন্দু বা আর্দ্রবিন্দু বসতি কাকে বলে? জলবিন্দুর জায়গায় আর্দ্রবিন্দু কিন্তু থাকতে পারতো। দেখো নাতিশুষ্ক বা শুষ্ক জলবায়ু অঞ্চলে যেখানে জলের উৎসকে কেন্দ্র করে, মানে জলের অভাব রয়েছে, সেই অভাবযুক্ত অঞ্চলে
জলকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কিন্তু জলবিন্দু বসতি বলা হয়। এরপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন রয়েছে দেখো, অতি জনাকীর্ণতা কাকে বলে? ওভার পপুলেশন। এই ওভার পপুলেশন করবে, তারপরে তোমরা করবে জিরো পপুলেশন করবে, ঠিক আছে? এগুলো পড়বে, অবশ্যই পড়বে। মানে শূন্য জনসংখ্যা এগুলো কিন্তু পড়বে। দেখো অতি জনাকীর্ণতা, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের তুলনায় কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, সেই সমস্ত জনসংখ্যাকে অতি জনাকীর্ণতা বলা হয়। ঠিক আছে? তাহলে মানে আমি সোজা করে সহজ ভাষায় আমি তোমাদের কিন্তু উত্থাপন করলাম, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রাকৃতিক কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, তাকে জনাকীর্ণতা বলা হয়। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশে কিন্তু অতি জনাকীর্ণতা দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ৯টার সময় তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, ৯টা ৫ কিংবা ১০-এ রাষ্ট্রবিজ্ঞান লাইভ ক্লাস শুরু হবে, এক্সাম শুরু হবে, কোয়েশ্চেন উত্তর নিয়ে কিন্তু তোমাদের সামনে ৯টার সময় চলে আসবো লাইভ। অবশ্যই আমাকে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবে না। নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। উচ্চ মাধ্যমিকের পরেও কিন্তু তোমাদের কিন্তু চাকরি সংক্রান্ত কে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, উচ্চ মাধ্যমিক পরে তোমাদের কোন বিষয়ে তোমাদের পড়াশোনা করলে তোমরা কিন্তু ভবিষ্যৎ ক্র্যাক করতে পারবে, কিংবা ভবিষ্যতে তোমাদের কোন ওয়ের মাধ্যমে তোমরা কিন্তু এগোতে পারবে, সেগুলো কিন্তু আমি অবশ্যই বলে দেব। সঙ্গে আমার যে শিক্ষকরা রয়েছে, তারাও কিন্তু তোমাদের কিন্তু উপস্থাপন করবে। উচ্চ মাধ্যমিক পরে তোমরা কি করবে, কি নিয়ে পড়াশোনা করবে, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, অবশ্যই থাকবে অবশ্যই আমার এই চ্যানেলে। তো অবশ্যই তোমরা কিন্তু আজকে ৯টার সময় তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের লাইভ রয়েছে। অবশ্যই তোমরা যোগাযোগ করো। আর ভালো থেকো। তোমরা কিন্তু ভূগোল এরপরে কিন্তু কালকেও তোমাদের কিন্তু পরপর এক্সাম 2 আসবে, এক্সাম 3 আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট এই লাইভের শেষে তোমরা জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বাই। টাটা।